ভারতের কূটনৈতিক যে দৃশ্য মানে দিকটা সেই সময়ও সেই রকমই স্ট্রং ছিল এবং আজকেও ভারতের যে কূটনৈতিক দিকটা সেটা একই রকম মানে স্ট্রং। এবং যে ডক্ট্রিনগুলো তৈরি হয় এই ডক্ট্রিন তো সহজে পাল্টে দেওয়া যায় না। সরকারের পরিবর্তন হয় কিন্তু একটা দেশের সেটা সিকিউরিটি ডক্ট্রিন থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক ডক্ট্রিন কি হবে সেটা তো একই রকম থাকে। খুব মানে বিরাট কোনো সংশয় বা সমস্যা না হলে হয়তো এই ডক্ট্রিন চেঞ্জ হয় না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবিটা আমি দেখালাম স্যার, কোথাও কি মনে হচ্ছে না যে আপনি তো নাম নিয়েই নিলেন পাকিস্তানের, এটাই একটা গাত্রদাহের একটা অন্যতম কারণ যে ইরানের সঙ্গে ভারতের এই যে সুসম্পর্ক, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত স্তরে ফোন করে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, 40 মিনিট কথা হয়েছে তাদের দুজনের মধ্যে। এটাই কোথাও না কোথাও একটা মানে গা জ্বালা দেওয়ার কারণ নয় কি? স্বপন একদম কারেক্ট। দেখো, আমরা যে স্ট্যান্ডটা নিয়েছি এই যুদ্ধে, ওই স্ট্যান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কারেক্ট স্ট্যান্ড আমি বলবো। আবার আরেকটা ব্যাপার যেটা আমার মাথায় এলো, এটা আমি একটু ব্যাকে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, দেখো, শিওর এরকম শিওর, হতে পারে অনেক সময় যে এই নিশ্চয়ই। ধরনের বোট, যে স্পিড বোটের যারা অপারেট করছে, তাদের মধ্যে এই ধরনের অপারেটর থাকে যাদের আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় ট্রিগার হ্যাপি। ট্রিগার হ্যাপি মানে তারা না বুঝে শুনে ফায়ার করে দেয়। এই এই ভারতবর্ষের প্রত্যেক দেশের সেনাবাহিনীর মধ্যেই, সামরিক বাহিনীর মধ্যে এরকম কিছু থাকে যাদের ট্রিগার হ্যাপি বলা হয়। হ্যাঁ তারা প্রবলেম ক্রিয়েট করে দেয়। তাই এও হতে পারে যে ওই স্পিড বোটে এই ধরনের কোন ট্রিগার হ্যাপি অপারেটর ছিল, তারা না বুঝে না শুনে হয়তো কয়েক রাউন্ড ফায়ার করে দিয়েছে মেশিন গান থেকে। সেটা হতেও পারে। আমরা সেটা ইরানের পক্ষে সেটা বিচার করে ভারতের কাছে ক্ষমা প্রার্থনা, যদি সত্যিকারে হয়ে থাকে, আর হয়েছে, ফায়ারিং তো হয়েছেই, হুম। ইরানকে ক্ষমা চাওয়া উচিত ভারতের কাছে যে সরি, এটা আমাদের ভুল করে হয়ে গেছে। হয়তো এটা বেরিয়ে আসবে পরবর্তীকালে। হ্যাঁ এবারে তুমি যা বললে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা দেশ যখন আরেকটা দেশের ওই টপ লেভেল লিডারশিপের সঙ্গে যখন আলাপ আলোচনা বা কোনো নেগোসিয়েশন বা কনফারেন্সের মধ্যে যায়, কে কাকে ভালোভাবে দেখে, কে কার উপরে ওই যে গাত্রদাহ করলে সেই গাত্রদাহ হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সেখানে এখানে কোনো ডাউট নেই যে ভারতের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাতে পাকিস্তানের কিন্তু অত্যন্ত গাত্রদাহ হচ্ছে। আর কিছু দেশ যে পাকিস্তানের সঙ্গে মিলেমিশে আছে তাদেরও গাত্রদাহ হচ্ছে। তারা চাইছে ভারতবর্ষকে কোনোভাবে এর মধ্যে জড়িয়ে ভারতের ইকোনমিকের মধ্যে একটা হ্যাঁ এফেক্ট করতে। এবারে যে ইমেজটা তোমরা দেখাচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ইমেজ। হ্যাঁ। দেখো, আসিম মুনির যখন ইরানের হুম। যে যে ডেলিগেশন, স্পেশালি তাদের স্পিকার, তাদের বিদেশ মন্ত্রীকেও দেখা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ তাদের সঙ্গে যখন দেখা করছে ইউনিফর্মে গিয়ে, হ্যাঁ। তাদের পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু স্যালুট করে এবারে হুম গলা মিলছে। অ্যান্ড হি ইজ ইন ফুল ইউনিফর্ম, ইন হুম কমব্যাট ইউনিফর্ম। হুম আর তার আশেপাশেও বেশ কিছু সিকিউরিটিকে আমরা দেখতে পাচ্ছি কমব্যাট ইউনিফর্মে। সেখানে হুম। তাকে গেল এই একটা এই ভূমিকাটা কিন্তু একটা মিলিটারি সাইডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অ্যাজ এ ফিল্ড মার্শাল, সে হুম সেলফ স্টাইল হোক যাই হোক, সে তো ফিল্ড মার্শাল নিজেকে বলে। হুম সে তার ইউনিফর্ম পরে গিয়ে ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে স্যালুট করে তার সঙ্গে বিনিময় করলো, যেটাকে বলা হয় যে হুম সৌহার্দ্য বিনিময় করলো। হুম। অথচ যখন আমেরিকার ডেলিগেশন একদম। সেখানে এসেছিল, জেডি ভান্সকে যখন রিসিভ তখন করলেন। কিন্তু আমরা আসিম মুনিরকে তার কমব্যাট ইউনিফর্মে দেখতে পারিনি। হুম। সে কিন্তু তার সুটেড বুটেড হয়ে সে আমেরিকান ডেলিগেশনকে রিসিভ করলো, স্পেশালি জেডি মানে ভান্সকে। কমব্যাট ড্রেস তো নাই, ইভেন সেই সময় সেরেমোনিয়াল যে ড্রেস আর্মির, সেই সেরেমোনিয়াল ড্রেসও ছিল না। মানে একদম ব্ল্যাক স্যুট বুট পরে তিনি সেখানে উপস্থিত ছিলেন। দেখো, আজকাল সমস্ত পৃথিবীর যে দেশগুলো আছে আমরা দেখতে পাচ্ছি হুম। যে সেরিমোনিয়াল ড্রেস কিন্তু কেউ পরছে না, হ্যাঁ আনলেস দেয়ার ইজ এ সেরিমনি লাইক রিথ লেইং অর গার্ড অফ অনার। কিন্তু প্রত্যেক দেশের সেনাবাহিনীর স্পেশালি অফিসাররা এখন দেখতে পাচ্ছি হুম এই কমব্যাট ইউনিফর্ম আমরা বলি এদের,
এই কমব্যাট ইউনিফর্মের একটা বড় ইতিহাস আছে আমাদের দেশে, কিভাবে ইন্ট্রোডিউস হলো পরে বলবো তোমাকে। বেশ। এই কমব্যাট ইউনিফর্ম এর সঙ্গে এটা খুব কমফোর্টেবল, at the same time it is indicating your authority, that you are an army field marshal or you are an army general. It is an authority. Uniform is an authority. Whereas তুমি যখন সিভিস পরে যাও তখন ইউ আর অল রাইট, ইউ আর এ ফিল্ড মার্শাল অর এ জেনারেল, কিন্তু তুমি সেই অথরিটিটা ইউনিফর্মের থেকে বার করে ডিসপ্লে করছো না। ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন। এইটা হচ্ছে ডিফারেন্স। এখন আমরা দেখেছি যে প্রত্যেক দেশেরই আমি দেখতে পাচ্ছি, এটা আমার অবজারভেশন, তারা যখনই এই ধরনের কোনো মিটিং বা কোনো কনফারেন্সে যাচ্ছে এই কমব্যাট ইউনিফর্ম পরে তারা সেখানে যায়, ইনক্লুডিং তুমি দেখছো বুটের সঙ্গে আমরা বলি অ্যাঙ্কলেট বলে ওটাকে, অ্যাঙ্কলেট তো পরে তার সঙ্গে যাচ্ছে। এটা ওই অথরিটি দেখাবার জন্য যে আই এম ফিল্ড মার্শাল ইন ইউনিফর্ম। আর আমেরিকা জানে ওর অ্যাকচুয়াল কি ব্যাপার, ওর স্ট্যাটাস কি ব্যাপার, সেখানে সে তার সিভিল সুটেড গেছে জেডি ভান্সের সঙ্গে দেখা করতে বা জেডি ভান্সকে রিসিভ করতে। এটা একটা সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স তুমি ইগনোর করতে পারো না। কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই, না বলে পারছি না। দেখো, আসিম মুনিরের সঙ্গে ইরানের যে স্পিকার, সেই স্পিকারের কিন্তু একটা সম্পর্ক আছে, গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমি সেটা ডিসক্লোজ করছি তোমাকে। আসিফ মুনির যখন ডাইরেক্টর জেনারেল অফ পাকিস্তানি আইএসআই ছিল, হি ওয়াজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ আইএসআই অফ পাকিস্তান, টপ ইন্টেলিজেন্স এজেন্সিজ অফ পাকিস্তান। আর আইএসআই এর জন্মদাতা হচ্ছে সিআইএ। সিআইএ কিন্তু আইএসআই কে বানিয়েছিল লেট ইন 50s, আমাদের রড থেকে অনেক আগে। আর এই আইএসআই এ যখন আসিফ মুনির ছিল তখনও এই মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোর মধ্যে ঘুরে বেড়াতো টু গেইন ইনফরমেশন অ্যান্ড টু রি-এস্টাবলিশ হিজ অথরিটি অ্যান্ড হিজ কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্যাক্ট। তখন কিন্তু এই ইরানের যে স্পিকার এখন, he was in Iranian Republican Guard. He was a very senior officer of Iranian Republican Guard. তখন তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল ওই সময়। সেই সম্পর্কটার অ্যাডভান্টেজ কিন্তু আসিম মুনির নিয়েছে এই কনফারেন্স বা এই নেগোসিয়েশনের মধ্যে। সে আমেরিকাকে জাস্টিফাই করেছে যে আমি এই স্পিকারকে চিনি, হি ইজ এ very sensible kind of Iranian leader, or I'll be able to convince with your direction to the Iranian. এটা হচ্ছে ইনসাইড ব্যাপার, কি করে আসিম মুনির এই নেগোসিয়েশনের মধ্যে ঢুকলো ডিউ টু আমেরিকান ইনফ্লুয়েন্স। আর অ্যাট দি সেম টাইম আসিম মুনির কিছুদিন আগে চায়নাতে গিয়ে চাইনিজদের থেকেও একটা আউটলাইন নিয়ে যে চাইনিজরা কি চায় এই যুদ্ধটাকে শেষ করার জন্য,